সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যুক্তিবিদ্যা ফ্রি ক্লাসে তো আমরা সবাই দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাই আর বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে জানিয়ে দিই। ওকে, আমি তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, পাশাপাশি তোমরা একটু কমেন্ট করো আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না বা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না। গ্রুপটাকে দিয়ে দিও। ওকে, আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি সবাই। ওকে, তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, তো তোমাদের প্রিপারেশনটাও আশা করি ভালোই হচ্ছে। তো আমরা আজকে যুক্তিবিদ্যা পড়ব। তো যুক্তিবিদ্যার কী কী পড়বো আমি একটু তোমাদের কিছু জিনিস দেখাবো, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবা আশা করতেছি। তো আশা করি সব কিছু ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবাই সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আসলে কি পড়বো দেখো, আজকে আমরা মূলত দুইটা অধ্যায় দেখার চেষ্টা করব। কি কি? একটা হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, আজকে মূলত আমরা দ্বিতীয় পত্র পড়বো। দ্বিতীয় পত্রে যে তৃতীয় অধ্যায়টা আছে অর্থাৎ আরোহের প্রকারভেদ আর ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এই দুইটা অধ্যায়ের আজকে আমরা এমসিকিউ সলভ করব। তো তোমাদেরকে কথা দিচ্ছি, এই দুইটা অধ্যায়ে যে এমসিকিউগুলো আজকে আমি তোমাদের পড়াবো, তোমরা যদি সেগুলো আমার সাথে বসে সলভ করো তাহলে তোমরা এই অধ্যায় থেকে তোমাদের আশা করি কোনো এমসিকিউ আর মিস হবে না। পরীক্ষায় কোনো এমসিকিউ মিস হবে না। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। দেখো আজকে আমরা মূলত দেখো ফার্স্টে আমরা পড়বো কি, ফার্স্টে আমরা পড়বো যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আরোহের প্রকারভেদ। এই অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সৃজনশীল দুইটা আর এমসিকিউ তো অবশ্যই অবশ্যই আসবে। ওকে ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। আমরা আজকে এমসিকিউ সলভ করব। আমরা কি করব? এমসিকিউ সলভ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রথম এমসিকিউটা একটু দেখি, তো এটা একটু সবাই উত্তর করি, এটা একটু সবাই উত্তর করি। আচ্ছা, যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। যে যুক্তিবিদ মিল যাকে আরোহের প্রাণকেন্দ্র বা অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছে। আমি তোমাদের বলে রাখি, এই যে এটা হচ্ছে তিনটা এমসিকিউ আসছিল, তিনটা এমসিকিউ আমি এক জায়গায় নিয়ে আসছি। কিভাবে? দেখো বলা হয়েছিল যে আরোহের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, এইটা নিয়ে ধরো একটা প্রশ্ন আসে। এরপরে ধরো আসে আরোহের অন্তঃসার কাকে বলে, আবার বলে যে আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি কাকে বলে। তো তিনটাকে আমি একটাতেই নিয়ে আসছি। তো এখন তোমরা বলো আমাকে যে যুক্তিবিদ মিল যাকে আরোহের প্রাণকেন্দ্র বা অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছেন কাকে হবে বলো তো? আচ্ছা, একজন বলছে একের বি, বাকিরা ওকে, তাহলে দেখো তোমরা উত্তর করো, সবাই উত্তর করো। পরীক্ষা দিবার সামনে এগুলো উত্তর করতে না পারলে তো হবে না, তাই না? সবাই উত্তর করো। ওকে, আচ্ছা এখন তোমাকে বলি, তোমাকে আগে জানতে লাগবে যে আরোহ জিনিসটা কি। আশা করি তোমরা আরোহের বিষয়ে জানো। তো আরোহের বিষয়ে কি করা হয় বলো তো? আরোহের বিষয়ে দেখো এমনি বলা হয় না যে ধরো ক হয় মরণশীল, কি ক হয় মরণশীল। ওকে, তারপর কি খ বলি, খ হয় মরণশীল। তারপর হচ্ছে গ হয় মরণশীল, ধরো ঘ হয় মরণশীল। অতএব বলি যে সকল মানুষ হয় কি মরণশীল। ক ধরো একজনের নাম, সকল মানুষ হয় মরণশীল। এখন দেখো আরো এর ক্ষেত্রে কি করা হয়, দেখো মাত্র কয়েকটা দৃষ্টান্ত। আমি দেখো এখানে কয়টা দৃষ্টান্ত নিছি দেখো তো, আমি এখানে মাত্র 4টা দৃষ্টান্ত নিছি। এই যে দেখো 4টা দৃষ্টান্ত নিয়ে আমি কি একটা সার্বিক সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তো বাংলাদেশে যদি আমি ধরি, বাংলাদেশের ক্ষেত্রে মানুষ কত? মানুষ ধরলাম 18 কোটি। কত? 18 কোটি বাংলাদেশের কথা বললাম। বা আমি যদি বিশ্বের কথা বলি তাহলে ধরো 700 কোটি ধরলাম। কত ধরলাম? যদি বিশ্বের কথা বলি তাহলে 700 কোটি ধরলাম। কত? 700 কোটি। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার পক্ষে কি বিশ্বের সব মানুষেরই মরণশীলতা পরীক্ষা করা সম্ভব তোমার দ্বারা? বা তোমার আয়ু কত বছর হবে? তোমার আয়ু ধরো সর্বোচ্চ 70 বছর। তো 70 বছর পরেও তো মানুষ মারা যায়। তো তখন কি তুমি যে এই যে তুমি তো এখানে যে সিদ্ধান্তটা নিছো, এটা তো সকল মানুষ সম্পর্কেই সিদ্ধান্ত নিছো যে
সকল মানুষ হয় মরণশীল। তার মানে তুমি এই যে 700 কোটি মানুষকে হচ্ছে কি বলছো, মরণশীল বলছো। কিন্তু তোমার পক্ষে কি এই 700 কোটি মানুষকে পর্যবেক্ষণ করা সম্ভব? না, তোমার পক্ষে পর্যবেক্ষণ করা সম্ভব না। এখন এইটা যদি আমি যদি সবগুলো দৃষ্টান্ত এক এক করে তোমার ধরো যাচাই করে এরপর সিদ্ধান্ত নিতে যাই, তাহলে তো আসলে কি হবে, তাহলে তো আসলে তোমার দ্বারা হচ্ছে এই সিদ্ধান্তে পৌঁছানো কোনোদিনও সম্ভব না, তুমি কোনোদিনও সিদ্ধান্তে পৌঁছাতে পারবা না। এই কারণে তোমার যেহেতু আরোহের ক্ষেত্রে একটা সিদ্ধান্তে যেতে হবে, আর তোমার পক্ষে সবগুলো দৃষ্টান্তই পরীক্ষা করা সম্ভব না। এই কারণে দেখো ওয়ান কাইন্ড অফ আমরা দেখো মাত্র 4টা দৃষ্টান্ত থেকে 700 কোটিতে চলে গেছে, একটা লাভ দিয়ে ফেলছি না? ধরো এখানে আরো অনেকগুলো দৃষ্টান্ত আছে, তো এটা কি ওয়ান কাইন্ড অফ একটা লাভ দিয়ে ফেলছো না? যে ধরো সিঁড়ি আছে 10টা, তুমি কি করছো, 4টা সিঁড়ি গেছো, এরপর 4 নম্বর সিঁড়ি থেকে একেবারে 10 নম্বর সিঁড়িতে চলে গেছো। তার মানে কি তুমি একটা লাভ দিছো না? কি লাভ দিছো? তো 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার সিঁড়ি তো কি হলো, সিঁড়ি হচ্ছে তুমি ধরো মানে লাভ দিলা, মানে তোমার ধরো তোমাকে ওইভাবেই গেলে না, তুমি নর্মালি গেলা না, তুমি লাভ দিয়ে গেলা। তো এইটাকেই হচ্ছে মূলত বলা হয় আরোহমূলক লম্ফ। কি বলা হয়? আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ হচ্ছে জানা থেকে অজানায় গমন, গোচর থেকে অগোচরে গমন। তো আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম যে দেখো এই যে দেখো আরোহমূলক লম্ফ, উল্লম্ফন মানে কি, লম্ফ কথাটা আছে, লম্ফ মানে হচ্ছে লাভ দেওয়া। তো আরোহমূলক লম্ফকে তোমার আরোহের প্রাণকেন্দ্র, অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য বলা হয়। কেন বলা হচ্ছে বলতো? কারণ এইটা যদি না থাকতো, তুমি যদি এই যে লাভ দিয়ে না যাইতা, তাহলে কি তুমি কোনোদিনও তোমার গন্তব্যে পৌঁছাইতে পারতা? ওই যে 10 তলাতে যাবা তুমি ধরো, বা হচ্ছে 10ম সিঁড়িতে যাবা, তো তুমি 4টা সিঁড়িতে গিয়ে এরপরে কি করে দিছো, লাভ দিয়ে দিছো, লাভ দিয়েই তো তুমি ওটাতে পৌঁছাইতে পারছো, তাই না? বিষয়টা হচ্ছে অনেকটা এমন আর কি। তো আমার পক্ষে আসলে এই 700 কোটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা সম্ভব নয়, যার কারণে আমাকে কি করতে হয়, আমাকে হচ্ছে এখানে অনেকগুলো অজানা দৃষ্টান্ত, ওগুলো সম্পর্কে আমার সিদ্ধান্ত নিতে হয়। তো এইটাই হচ্ছে তোমার মূলত কি আরোহ। আর আরোহের প্রাণকেন্দ্র, অন্তঃসার, মূল বৈশিষ্ট্য হচ্ছে মূলত আরোহমূলক লম্ফ। কারণ এইটা ছাড়া তুমি কোনোদিনও সিদ্ধান্তে পৌঁছাইতে পারবা না। কথায় সিদ্ধান্তে পৌঁছাইতে পারবা না। আচ্ছা, বুঝছো? তোমরা কি বুঝছো? এটা ক্লিয়ার? তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার? এগুলো কিন্তু বুঝতে হবে সব। আচ্ছা, ওকে। এরপরে দেখো, এরপরে চলো আমরা 2 নাম্বার এমসিকিউ যাই। তোমাদের জন্য আবার দেখো এখানে আমি উত্তর দিয়ে রাখছি। আচ্ছা, বলছে যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে। কি থাকে? আরোহমূলক লম্ফ থাকে। অর্থাৎ যার মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ, তাকে কি বলে সেটা জানতে চাইছে। যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে, অর্থাৎ যার মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আরোহমূলক লম্ফ, এটাকে কি বলে? প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, সাদৃশ্যানুমান, বৈজ্ঞানিক আরোহ। এটা উত্তর করো তো, এটা কি উত্তর? কি বলো? আরোহমূলক লম্ফ থাকে, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে, অর্থাৎ যার মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে তোমার আরোহমূলক লম্ফ, এটাকে কি বলে? একটু উত্তর করবা সবাই, দ্রুত উত্তর করতে হবে, সময় নাই আমাদের হাতে, সময় নাই, উত্তর করতে হবে দ্রুত। তোমাদের তো উত্তর দেখি না, এটা কি হবে? মনে রাখবা, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রকৃত আরোহ। কি বলা হয়? প্রকৃত আরোহ। আর অপ্রকৃত আরোহ হচ্ছে যে আরোহে আরোহমূলক লম্ফ নাই। কি নাই? আরোহমূলক লম্ফ নাই। দেখো একটা এমসিকিউ পড়তে আসে, 2টা আমার হয়ে গেল। আরোহমূলক লম্ফ নাই, অপ্রকৃত আরোহ। আরোহমূলক লম্ফ আছে, প্রকৃত আরোহ। আরোহমূলক লম্ফ নাই, কি? অপ্রকৃত আরোহ। আরোহমূলক লম্ফ আছে, প্রকৃত আরোহ। ওকে, তাহলে এটা উত্তর হবে প্রকৃত আরোহ। আর যদি বলতো আরোহমূলক লম্ফ থাকে না, সেটা উত্তর হবে কি? সেটা উত্তর হইতো অপ্রকৃত আরোহ। কি উত্তর হইতো? অপ্রকৃত আরোহ উত্তর হইতো, অপ্রকৃত আরোহ উত্তর হইতো। আচ্ছা, আশা করি এই যে দেখো আমি উত্তর দিয়ে দিছি, দেখো উত্তরটা আমি দিয়ে দিছি। আচ্ছা, এরপরে চলো 3 নাম্বার প্রশ্নে যাই। বললাম তো এগুলো এমসিকিউ সলভ করো এই 2টা অধ্যায় থেকে, এই 2টা অধ্যায়ের বাইরে আর কোনো এমসিকিউ আসবে না। এটা উত্তর করো যে যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করছেন? যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করছে? যুক্তিবিদ মিল কে? যুক্তিবিদ মিল। ক্লাস করলে পিডিএফ দিব, ক্লাস করলে পিডিএফ পাবা, সমস্যা নাই, ক্লাস করলে পিডিএফ পাবা, ক্লাস করলে পিডিএফ পাবা। বলো, যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন? মিল তোমার প্রকৃত আরোহকে
কয় ভাগে ভাগ করছে? আমি তো বললাম এইগুলো এমসিকিউ পড়লে এই অধ্যায়ের এমসিকিউ কাভার, এর বাইরে কোনো এমসিকিউ আসবে না, কোনো এমসিকিউ আসবে না। তো প্রকৃত আরোহকে মূলত যুক্তিবিদ মিল কয় ভাগে ভাগ করছে বলো তো? 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, আরেকটা কি বলতো? আরেকটা কি? আরেকটা হচ্ছে সাদৃশ্যানুমান। তার মানে যুক্তিবিদ মিল আমার প্রকৃত আরোহকে ভাগ করছে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার সাদৃশ্যানুমান। অনেকে 2 উত্তর দিছো, 2 না, সেটা হচ্ছে আরোহের প্রকারভেদ। আরোহ 2 প্রকার, প্রকৃত অপ্রকৃত, কিন্তু প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা বৈজ্ঞানিক, একটা অবৈজ্ঞানিক, আরেকটা হচ্ছে সাদৃশ্যানুমান। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সাদৃশ্যানুমান, আরেকটা হচ্ছে সাদৃশ্যানুমান। ওকে, এরপরে দেখো পরের এমসিকিউ, দেখো উত্তর করো সবাই, দ্রুত উত্তর করবা। কি বলছে দেখো, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা পর্যবেক্ষণ, আরোহমূলক লম্ফ, সিদ্ধান্ত, সার্বিক সংশ্লেষক ও নিশ্চিত ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। তো বলছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটা বসবে? কোনটা বসবে বলো তো? কোনটাতে? কোনটাতে তোমার ধরো, কোনটাতে ধরো? এই যে দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এরপর হচ্ছে কার্যকারণ নিয়ম, এইটাতে স্টার দাও। কার্যকারণ নিয়মটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যেটার উত্তর হবে সেটার ক্ষেত্রে। এরপর বলছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা পর্যবেক্ষণ, এরপর আরোহমূলক লম্ফ। কি? আরোহমূলক লম্ফ। তারপর সিদ্ধান্ত, সার্বিক সংশ্লেষক। এই যে সিদ্ধান্তটা যে সার্বিক সংশ্লেষক হয়, এটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো, সার্বিক সংশ্লেষক। আর হচ্ছে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হবে নিশ্চিত, নিশ্চিত সিদ্ধান্ত হবে। এটাই হচ্ছে কোন আরোহ বলো তো? এটা কোন আরোহ? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ। কাকে নির্দেশ করে? বৈজ্ঞানিক আরোহ। তো মাথায় রাখবা বৈজ্ঞানিক যে আরোহটা আছে, এই যে বলি না ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, ঘ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, এটাই হচ্ছে মূলত বৈজ্ঞানিক আরোহ। কিসের? বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত এটাই। আর সবসময় মাথায় রাখবা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় নিশ্চিত। সিদ্ধান্ত কি হয়? সিদ্ধান্ত নিশ্চিত হয়। কার জন্য? কারণ এখানে কার্যকারণ সম্পর্ক থাকে। কি থাকে? কার্যকারণ সম্পর্ক থাকে। তো বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকার কারণে এর সিদ্ধান্তটা কি হয়? এর সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত হয়। কি হয়? নিশ্চিত হয়। এই কার্যকারণ সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। তাহলে এটা উত্তর হবে বৈজ্ঞানিক আরোহ। কি হবে? বৈজ্ঞানিক আরোহ এটার উত্তর হবে। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরে চলো এরপরে এমসিকিউটা আমরা একটু দেখি, সেটা কোনটা? দেখো কি বলছে, বলছে যে রফিক, শফিক এবং রহিম হয় বুদ্ধিমান, অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান। কোন ধরনের আরোহ নির্দেশ করছে? এটা কোন ধরনের আরোহ? কি বলছে? বলছে যে রফিক হয় বুদ্ধিমান, শফিক হয় বুদ্ধিমান, রহিম হয় বুদ্ধিমান, অতএব তাহলে কি? তাহলে কি সকল মানুষ হয় বুদ্ধিমান। কি? সকল মানুষ হয় বুদ্ধিমান। তাহলে এটা কোনটা আরোহকে নির্দেশ করছে বলতো? সবসময় মাথায় রাখবা এই যে মানুষের সাথে বুদ্ধিমানের একটা কার্যকারণ সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? যেমন মানুষ হইলে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে, তেমনই আরেকটা কথাও আছে যে যদি সে মানুষ হয় অবশ্যই সে কি হবে? বুদ্ধিমান হবে। কেন সে বুদ্ধিমান হবে? কারণ তাকে সৃষ্টির সেরা জীব, আখলুকাত, সৃষ্টির সেরা জীব বলা হয়। কি বলা হয়? সৃষ্টির সেরা জীব বলা হয় মানুষকে, তাই না? তার মানে কেন বলা হয়? তার এই যে বিবেক বুদ্ধি আছে বলেই তো কি বলা হয়? তাকে আশরাফুল মাখলুকাত বলা হয়, তাই না? কি বলা হয়? আশরাফুল মাখলুকাত বলা হয়। কেন? কারণ তার কি আছে? বুদ্ধি আছে, তার হচ্ছে কি বিবেক আছে। এই যে বুদ্ধি আছে, বিবেক আছে, এই কারণে সে চিন্তা করতে পারে। তো মানুষ হইলে তার অবশ্যই বুদ্ধিমান, বুদ্ধিমান সে হবে, অবশ্যই তার মধ্যে বুদ্ধি থাকবে। তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে মানুষের সাথে বুদ্ধিমানের একটা কার্যকারণ সম্পর্ক আছে। ওকে, তো এই জন্য এটা মূলত হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। কাকে? বৈজ্ঞানিক আরোহ। কি বলা হয়? এটাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। এটা কি বলা হয়? বৈজ্ঞানিক আরোহ বলা হয় এটাকে। ওকে, আশা করি তোমরা বুঝছো এটা হচ্ছে কি? বৈজ্ঞানিক আরোহ। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে প্রশ্ন তো দেরি হয়ে গেল। ওকে, এবার বলছে দেখো অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কোনটা? কি বলছে? অবৈজ্ঞানিক আরোহের অপর নাম জানতে চাইছে। অবৈজ্ঞানিক আরোহের অপর নাম জানতে চাইছে।
কি জানতে চাইছে দেখো অবৈজ্ঞানিক আরোহ। এখন অবৈজ্ঞানিক আরোহ আসলে কোনটা? অবৈজ্ঞানিক আরোহটা হচ্ছে তোমার, ধরো আমি একটা দৃষ্টান্ত দিই যে দেখো আমরা বলি না আমি এই আজ পর্যন্ত যত কাক দেখছি কালো ব্যতীত অন্য কোনো রঙের কাক দেখিনি, অতএব সকল কাক হয় কালো, সকল কাক হয় কালো, সকল কাক হয় কালো। এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহের কি দৃষ্টান্ত। এখন তোমরা আমাকে বলো এই যে কালোকে, কাককে যে আমি কালো বলছি, এইখানে আসলে তোমার কাকের সাথে কালোর কোনো হচ্ছে কি নাই, কাকের সাথে কালোর কোনো হচ্ছে কার্যকারণ সম্পর্ক নাই। কারণ দেখো এই যে দেখো তোমাদেরকে যে আমি বললাম মানুষ হইলেই সে কি হবে, মরণশীল হবে, অর্থাৎ সে মারা যাবে। আবার মানুষ হলেই সে অবশ্যই কি হবে, বুদ্ধিমান হবে। এইটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। কিন্তু কাক হইলেই যে তাকে কালো হইতে লাগবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখন দেখো হয়তো আমি বাংলাদেশে যতগুলো দৃষ্টান্ত দেখলাম, ধরো আমার কাছে দৃষ্টান্ত আছে ধরো 100টা। এখন ধরো আমি বাংলাদেশে দেখছি দৃষ্টান্ত এই 100টার মধ্যে ধরো 100টা কাকি কালো। কিন্তু তুমি তো এখানে যে বলছো সকল কাক হয় কালো, এটা তো দেশের বাইরে যে আছে, দেশের বাইরে সম্পর্কেও সিদ্ধান্ত নিছো। তো সব কাক যে কালো হবে বিষয়টা আসলে এমন না। সাদা কাকও আছে, সাদা কাকও ধরো তোমার হচ্ছে থাকতে পারে, এটা তো তুমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, এটা তো তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বলো বা এমন কিছুতেও সাদা কাকের অস্তিত্ব আছে বা সাদা কাক হচ্ছে পাওয়া গেছে। তো দেখো এখন তুমি যখন সিদ্ধান্ত নিলা যে সকল কাক হয় কালো, কি সকল কাক হয় কালো বলতেছো, তো এখন তুমি ধরো অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে দেখলে একটা সাদা কাক, কি দেখছো, একটা সাদা কাক দেখছো। তাহলে আমাকে বলো তুমি কি কখনো এই সিদ্ধান্তটা নিতে পারবা যে সকল কাক হয় কালো? নিতে পারবা না। তার মানে অবৈজ্ঞানিক আরোহ ততক্ষণ পর্যন্ত সঠিক যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তগুলো তোমার অনুকূলে থাকবে। কিসে থাকবে? তোমার অনুকূলে থাকবে। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে পজিটিভ বুঝায়, যে না তোমার হচ্ছে ধরো আমার কাছে দৃষ্টান্ত আছে 100টা, তার মধ্যে 80টা পর্যন্ত আমি কাককে কি পাইছি, কাককে হচ্ছে কালোই পাইছি। তার মানে এই 80টা পর্যন্ত তোমার সিদ্ধান্তটা হচ্ছে কি নিশ্চিত। কিন্তু 81তমতে গিয়ে যখন তুমি হচ্ছে কি পাবা, যখন তুমি একটা সাদা কাক পাবা, কি পাবা, সাদা কাক পাবা, তখন তোমার কি হবে, তখন তোমার সিদ্ধান্তটা হয়ে যাবে কি, তখন তোমার সিদ্ধান্তটা হয়ে যাবে কি নিশ্চিত হবে না, তোমার সিদ্ধান্তটা মিথ্যা প্রমাণিত হবে। তো এইখানে যখনই তুমি একটা প্রতিকূল দৃষ্টান্ত পাবা, কি প্রতিকূল মানে যেটা হচ্ছে তোমার জন্য নেগেটিভ, প্রতিকূল দৃষ্টান্ত পাবা, তো যখন তুমি প্রতিকূল দৃষ্টান্ত পাবা তখনই তোমার কি হয়ে যাবে, তখনই তোমার সিদ্ধান্তটা কি হবে, মিথ্যা প্রমাণিত হবে। এই কারণে অবৈজ্ঞানিক যে আরোহ আছে, অবৈজ্ঞানিক আরোহের অপর নাম হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ। কি নাম? অপূর্ণ। কেন পূর্ণ না? কারণ তোমাকে আমি দৃষ্টান্ত দিছি 100টা, এখন তুমি 100টার মধ্যে 80 পর্যন্ত যেতে পারছো, সঠিক পর্যন্ত। 81 নাম্বার দৃষ্টান্ততে দেখো যে তুমি সাদা কাক পেয়ে গেছো, তাহলে তোমার কি, তোমার হচ্ছে এই 80 পর্যন্তই তোমাকে থাকতে লাগবে, কারণ এই 80টা দৃষ্টান্ত তোমার অনুকূলে আছে। 81 নাম্বার দৃষ্টান্তটা কি তোমার প্রতিকূলে চলে গেছে, কি করছে, তোমার প্রতিকূলে চলে গেছে, যার কারণে এটার নাম হবে কি অপূর্ণ গণনামূলক আরোহ। অপূর্ণ অর্থাৎ তুমি পূর্ণ করতে পারবা না তোমার গণনাটা, কারণ তোমার কি, কারণ তোমার হচ্ছে ওই দৃষ্টান্তটা ধরো তুমি প্রতিকূল হয়ে গেছে, তোমার সিদ্ধান্তটা তখন মিথ্যা প্রমাণিত হচ্ছে। তো অবৈজ্ঞানিক আরোহ কি, অবৈজ্ঞানিক আরোহের অপর নাম হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ। কি? অপূর্ণ গণনামূলক আরোহ। আচ্ছা এটা গেল, এর পরের প্রশ্নতে যাই চলো। কি বলছে দেখো, বলছে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ। কি? অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ, এইটা হচ্ছে কোন আরোহের ত্রুটি? তো এখন দেখো, এখন তুমি ধরো এই যে দেখো বললা না যে সকল কাক হয় কালো, এখন সকল কাক যদি কালো হয়, এটা যদি তুমি একটা সিদ্ধান্ত নাও, তো সকল কাক তো আসলে কালো না। ধরো তোমার 80টা পর্যন্ত তোমার সঠিক হয়েছে, 81 নম্বরে গিয়ে তো তোমার হচ্ছে ওইটা সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হলো, মিথ্যা প্রমাণিত হলো। তো তোমার সার্বিকীকরণ মানে কি? সার্বিকীকরণ মানে পুরোটাই, ধরো 100টাই, কয়টাই, ধরো 100টা দৃষ্টান্ত আছে 100টাই, পুরাটাই ধরো এটা সার্বিকীকরণ বা সামান্যীকরণ ধরো আমি বললাম, পুরোটাই যখন থাকবে। কিন্তু তুমি তো 80 পর্যন্ত যাইতে পারতেছ, তুমি তো 81 নম্বরে গেলেই তোমার ওইটা ভুল প্রমাণিত হচ্ছে, তাহলে তুমি কি যেতে পারবা ওইখান পর্যন্ত? পারবা না, কিন্তু তাও তুমি জোর করে গেছো। তো এইটাতে কি, এই যে ত্রুটি বা অনুপপত্তি, এটাই তো তোমার ধরো যে তুমি নিয়ম যখন মানবা না তখনই তোমার অনুপপত্তি বা ত্রুটি ঘটবে। তো এই অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে মূলত অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ, ত্রুটি বা অনুপপত্তিটা ঘটে। কি? অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে এটা ঘটে যে অবৈধ কি, অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ হচ্ছে কি ত্রুটি ঘটে কোন আরোহে, কোন আরোহে বলো তো?
অবৈজ্ঞানিক আরোহী, কোন আরোহী? অবৈজ্ঞানিক আরোহী। ওকে, আচ্ছা ওকে, এটা গেল। তোমরা কি বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? একটু কমেন্ট করো তো, বুঝতে পারতেছো? এবারে এটা উত্তর করো, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের দিক, পার্থক্যগত দিক কোনটা বলো তো? এটা পরীক্ষায় আসছে, এগুলো এগুলো পরীক্ষায় আসে। পার্থক্যগত দিক কোনটা বলো তো? পার্থক্যগত দিক কোনটা বলো? পার্থক্যগত দিক জানতে চাইছে, তাহলে দেখো এখন আমরা পার্থক্যগত দিক বের করি। দেখো, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক দুই আরোহী কি করা হয়? ঘটনা পর্যবেক্ষণ করা হয় না? অবশ্যই ঘটনা তো পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নিই, তাই না? এই যে রহিম করিম মানে হচ্ছে যদু মধুকে বলতেছি কি মরণশীল, এগুলো কি পর্যবেক্ষণ করা না? তুমি তো নিজের চোখে দেখছো, এই দেখেই তো সিদ্ধান্ত নিছো। আবার অবৈজ্ঞানিক আরো এই যে কাককে যে কালো বলতেছো, এটা কি তুমি কি এমনি এমনি বলছো? অবশ্যই পর্যবেক্ষণ করে তুমি দেখছো, এই কারণে তো কাককে কালো বলতেছো, তার মানে ঘটনার পর্যবেক্ষণ থাকে। আবার এই যে দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এটাও থাকে, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি থাকে। অর্থাৎ প্রকৃতিতেই তো আমরা মূলত কি দেখি না, যে প্রকৃতিতে হচ্ছে কাক তো কালো রঙের দেখি, তারপরে এই যে প্রকৃতিতে দেখি মানুষ হচ্ছে মারা যাচ্ছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে। আবার সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। সার্বিক যুক্তিবাক্য মানে কি? দুইটাতেই সকল আছে না, যে সকল মানুষ হয় মরণশীল, আবার সকল কাক হয় কালো। সকল মানেই কি? সকল মানেই তো সার্বিক। কোনটার মধ্যে পার্থক্য? এই যে কার্যকারণ সম্পর্ক নিয়ে পার্থক্য, যে বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকে, যে কার্যকারণ নিয়মটা থাকে। এই কারণে বৈজ্ঞানিক আরোহে যে আছে এর সিদ্ধান্ত কি হয়? নিশ্চিত হয়, নিশ্চিত হয়। আর অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নিয়মটা থাকে না। কি থাকে না? নিয়মটা থাকে না। যার কারণে কি? যার কারণে এর সিদ্ধান্তটা হয় সম্ভাব্য। কি হয়? সম্ভাব্য হয়, সম্ভাব্য হয়। বুঝছো? এটা মাথায় রাখবা যে বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকে, কার্যকারণ সম্পর্ক থাকে, যার কারণে সিদ্ধান্তটা কি হয়? সিদ্ধান্তটা নিশ্চিত হয়। আর অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকে না, যার কারণে সিদ্ধান্তটা হচ্ছে কি হয়? সম্ভাব্য হয়। কি হয়? সম্ভাব্য হয়। ওকে, মাথায় রাখবা, এটা সম্ভাব্য হয়, মাথায় রাখবা। উত্তর করো, সাদৃশ্যানুমানের ভিত্তি কি বলতো? সাদৃশ্যানুমানের ভিত্তি আসলে কি? এটা উত্তর করো। সাদৃশ্যানুমানের ভিত্তি কি? এটা উত্তর করো। কি থাকে এখানে? সাদৃশ্যানুমানে দেখো দুইটা বিষয় থাকে। কয়টা? দুটি বিষয় থাকে। কয়টা? দুটি বিষয় থাকে। এই যে দুইটা বিষয় থাকে, এই দুইটা বিষয়ের মধ্যে কি হয় বলতো? এই দুইটা বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় মিল দেখানো হয়, তাই না? মিল দেখে একটা কি অজানা বিষয় সম্পর্কে কি করা হয়? অজানা বিষয় সম্পর্কে ধারণা করা হয়। যেমন পৃথিবীর মতো মঙ্গল গ্রহ মাটি পানি বায়ু আছে, অর্থাৎ পৃথিবী মঙ্গল গ্রহ দুইটা বিষয়, মিলের জিনিসগুলো কি কি? মাটি পানি বায়ু। তাহলে কি একটা সিদ্ধান্ত নিই যে কি, যে জানা বিষয় একটা আছে, এই জানা বিষয়ের উপর ভিত্তি করে আমি একটা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিই যে পৃথিবীতে মানুষ বাস করে, অতএব মঙ্গল গ্রহ মানুষ বাস করে। তার মানে সাদৃশ্য অনুমানের যে ভিত্তি আছে, এই ভিত্তিটাই হচ্ছে মূলত ঘটনার সাদৃশ্য। কি? ঘটনার সাদৃশ্য। কারণ এই যে ঘটনাগুলোর মধ্যে সাদৃশ্য দেখানো হয় না, কি কি সাদৃশ্য দেখানো হয় বলতো? এই যে মঙ্গল গ্রহ আর যে পৃথিবী আছে, এখানে কি কি সাদৃশ্য দেখানো হইলো? মাটি পানি বায়ু আছে, এই জিনিসগুলোর মধ্যে সাদৃশ্য দেখায়। তোমার কি বলা হইলো যে পৃথিবীতে যদি মানুষ বাস করে, তাহলে কি মঙ্গল গ্রহ মানুষ বাস করে। কথায় মঙ্গল গ্রহ মানুষ বাস করে। আশা করি বুঝছো। এটা উত্তর করো, সাদৃশ্যানুমান কত প্রকার? সাদৃশ্যানুমান কত প্রকার? এটা উত্তর করো তো। সাদৃশ্যানুমান কত প্রকার? এটা উত্তর করো।
সাদৃশ্যমান হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, আরেকটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। একটা সাধু আরেকটা হচ্ছে অসাধু। একটা কি? একটা হচ্ছে সাধু আরেকটা হচ্ছে অসাধু। একটা হচ্ছে কি? সাধু, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে অসাধু। কি কি? একটা সাধু আরেকটা হচ্ছে অসাধু। ওকে, উত্তর করো না তো তোমরা? উত্তর না করলে কিভাবে হবে? তোমরা কি পারো না নাকি এগুলা? বলো, এটা উত্তর করো। যে অপ্রকৃত আরোহ, যার অপর নাম হচ্ছে তথাকথিত আরোহ, এর প্রকারভেদটা কি? অর্থাৎ অপ্রকৃত আরোহের, কার? অপ্রকৃত আরোহের হচ্ছে কি? অপর নাম হচ্ছে তথাকথিত আরোহ। এইটার প্রকারভেদ কয়টা? অর্থাৎ প্রকৃত আরোহের প্রকারভেদ দেখছি না, এবার তাহলে বলো অপ্রকৃত আরোহের প্রকারভেদ কোনটা হবে? অপ্রকৃত আরোহের প্রকারভেদ কোনটা হবে? অপ্রকৃত আরোহের প্রকারভেদ কোনটা কোনটা হবে? যে দেখো, অপ্রকৃত আরোহ হচ্ছে মূলত তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। প্রথমটা কি বলতো? প্রথমটা হচ্ছে আমার পূর্ণাঙ্গ আরোহ। এই যে দেখো, প্রথমটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, দ্বিতীয়টা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ, আর তৃতীয়টা হচ্ছে ঘটনা সংযোজন আরোহ। কি? ঘটনা সংযোজন আরোহ। কি হবে? ঘটনা সংযোজন আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সম্মূলক আরোহ। এটা তিনটাই উত্তর হবে। এটা উত্তর হবে কি? ঘ উত্তর হবে। এটা কি হবে? ঘ উত্তর হবে। তিনটাই হবে, ঘ উত্তর হবে। এটা কি হবে? তিনটাই হবে। কি? তিনটাই ঘ উত্তর। ওকে, না উল্টাপাল্টা উত্তর করা যাবে না। এটা ঘ উত্তর হবে, তিনটাই হবে। এখন বলো কি বলছে? বলছে যে সাবিনা তার জন্মদিনে পাওয়া উপহারের প্যাকেট খুলে দেখলো এর মধ্যকার 15টা জিনিসেই হচ্ছে কি? সিরামিক। কিসের? সিরামিক পণ্য। এরপরে সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে প্যাকেটের সবগুলো পণ্যই হচ্ছে সিরামিক। এইটা হচ্ছে কোন আরোহে, কোন ধরনের হচ্ছে কি, কোন ধরনের আরোহকে নির্দেশ করে? এটা কোন ধরনের আরোহকে নির্দেশ করে বলো তো? দেখো, কোন ধরনের আরোহকে নির্দেশ করে এটা? যে একজনের জন্মদিনে সে কি পাইছে? সে ধরো 15টা প্যাকেট পাইছে। কয়টা? 15টা প্যাকেট পাইছে উপহার হিসেবে। তো 15টা প্যাকেটেই দেখছে যে এগুলো হচ্ছে কি? সিরামিকের পণ্য। তো এ থেকে সে সিদ্ধান্ত নিছে যে সকল পণ্যই হয় সিরামিকের পণ্য। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত নির্দেশ করে পূর্ণাঙ্গ আরোহকে। এই যে দেখো, পূর্ণাঙ্গ আরোহকে, এই পূর্ণাঙ্গ আরোহের একটা নাম হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ। আমরা অবৈজ্ঞানিক আরোহে দেখছি না অপূর্ণ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহটা হচ্ছে পূর্ণ গণনামূলক। কেন? কারণ এখানে তোমার দৃষ্টান্ত জয়টাই থাকে, তয়টাই হচ্ছে পর্যবেক্ষণ করা হয়। একটা জিনিস মাথায় রাখবা, পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে একটা মাথায় রাখবা একটা জিনিস, সীমিত দৃষ্টান্ত। কি? সীমিত দৃষ্টান্ত, সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে, কিন্তু সবগুলোই পরীক্ষা করা হয়। সবগুলোই হচ্ছে কি করা হয়? সবগুলোই তোমার কি? নিরীক্ষণ করা হয়। ওকে, সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকবে, তবে সবগুলোই নিরীক্ষণ করা হবে। আরেকটা নাম হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ। কেন? কারণ এখানে তোমাকে 10টা দৃষ্টান্ত দিছি, আমি 15টা দৃষ্টান্ত দিছি। এই 15টার মধ্যে 15টাই হচ্ছে তোমার সিরামিকের। তো এখানে তো তাহলে তো ওই যে প্যাকেটটা যে আছে, প্যাকেটের সবগুলো পণ্যই তো সিরামিকেরই হবে, এটা তো নিশ্চিত, তাই না? এটা তো আর আসলে অনিশ্চিত না। তো এর সিদ্ধান্তটা হচ্ছে কি? সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে তোমার নিশ্চিত। সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত। এর সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত। আশা করি এই ইনফরমেশনগুলো মাথায় রাখবা। কি বলছে দেখো, বলছে যে নিচের কোনটি কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলেও সিদ্ধান্ত কি হয়? নিশ্চিত হয়। তার মানে আমরা কি দেখলাম বলতো? যে বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক আছে, যার কারণে সিদ্ধান্তটা নিশ্চিত। অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নাই, যার কারণে সিদ্ধান্তটা কি?
সম্ভাব্য। কিন্তু এখানে বলছে যে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত না, না হইলেও সিদ্ধান্ত তবুও সিদ্ধান্ত নিশ্চিত। এটাকে হচ্ছে কোনটাকে নির্দেশ করতেছে? তো এই যে দেখো তোমার কাছে 15টা সিরামিকের পণ্য আছে, তো এই 15টাই তুমি পর্যবেক্ষণ করে দেখছো যে নাকি 15টাই হচ্ছে কি সিরামিকের পণ্য, এটা কোথায় আছে? একটা প্যাকেটের মধ্যে আছে। তাহলে তুমি যখন সিদ্ধান্ত নিচ্ছ যে এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটের সবগুলো পণ্যই হয় সিরামিকের, তাহলে এটা কি নিশ্চিত না? বা ধরো একটা বাগানের মধ্যে 40টা কি আছে, 40টা আম গাছ আছে। এখন তুমি গিয়ে ধরো গুনছো যে হচ্ছে তোমার বাগানের মধ্যে কয়টা আম গাছ আছে, ধরো আছে, তো তুমি বাগানের মধ্যে গিয়ে গুনলো যে না বাগানে 40টা গাছ আছে, 40টা গাছই হচ্ছে আম গাছ। তাহলে তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা এই বাগানের সবগুলো গাছই হয় আম গাছ। তো বিষয়টা এমন, তাহলে তো অবশ্যই এটা তোমার নিশ্চিত হবে। কি হবে? নিশ্চিত হবে। এটার নাম হচ্ছে পূর্ণ বা পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ। কি? পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ, পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ। ওকে, আশা করি এটা বুঝছো তোমরা। ওকে, কি এটা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ। কেন? কারণ এখানে তোমার কার্যকারণ সম্পর্ক নাই, বাট তাও তুমি কি করতেছো, তোমার সিদ্ধান্তটা নিশ্চিত হচ্ছে। এখন তোমাকে বলেই দিল যে ধরো একটা বাগানের মধ্যে, তো বললামই যে ধরো 40টা ধরো কি আছে গাছ আছে, 40টা গাছই হচ্ছে কমলা গাছ। তো তুমি তো বলতেই পারবা যে এই বাগানের সবগুলো গাছই হয় কিসের? কমলার গাছ। তার মানে কি? তার মানে সিদ্ধান্তটা হচ্ছে আমার নিশ্চিত। সিদ্ধান্তটা হচ্ছে কি? সিদ্ধান্তটা হচ্ছে আমার নিশ্চিত। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি তুমি দেখো সেটা হচ্ছে যে এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি এটা কোথায় থেকে আসছে। দেখো কি বলছে যে নিচের কোনটিকে জ্যামিতিক আরোহ বলা হয়? কি বলা হয়? জ্যামিতিক আরোহ বলা হয়। তো সবসময় মাথায় রাখবা এই যে জ্যামিতি কথাটা যেখানেই থাকবে, এই যে জ্যামিতিক আরোহ, জ্যামিতি কথাটা যেখানেই থাকবে ওটাই হচ্ছে তোমার কি? ওটাই হচ্ছে তোমার যুক্তি সাম্যমূলক আরোহ। কি? যুক্তি সাম্যমূলক আরোহ। মাথায় রাখবা জ্যামিতি কথাটা যেখানেই আছে, জ্যামিতি রিলেটেড যে কোনো কিছু, ধরো কোণের কথা বলছে, বৃত্তের কথা বলছে, সমকোণের কথা বলছে, জ্যামিতি রিলেটেড যা কিছুই বলো সেটাই তোমার হবে কি? যুক্তি সাম্যমূলক আরোহ। এটা মাথায় রাখবা, জ্যামিতি রিলেটেড যা কিছুই আছে সেটাই হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। কি? যুক্তি সাম্যমূলক আরোহ। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো, এরপরে আরেকটা আছে, সেটা কি আমরা একটু দেখি। এইটা অধ্যায়ের লাস্ট এমসিকিউ, মোস্ট প্রবাবলি এটাই আসুক। সেটাই এই যে দেখো বলছে কলিগেশন অফ ফ্যাক্টস কথাটি কে প্রথম ব্যবহার করেন? কলিগেশন অফ ফ্যাক্টস এই কথাটা কে ব্যবহার করছে? এখন এই কথাটার হচ্ছে একটা বাংলা আছে, এই কথাটার বাংলাটা আমি লিখে দিচ্ছি। এই কথাটার বাংলাটা হচ্ছে কি? বাংলাটা হচ্ছে ঘটনা সংযোজন। কি? ঘটনা সংযোজন। এইখানে কি করা হয়? কতগুলো নিরীক্ষিত ঘটনাকে হচ্ছে কি একসাথে সংযোজিত করার মানসিক যে প্রক্রিয়াটা সেটাকে ঘটনা সংযোজন বলা হয়। তো এই যে কলিগেশন অফ ফ্যাক্টস এটা হচ্ছে, এটার বাংলাটা হচ্ছে মূলত ঘটনা সংযোজন। তো এইটার হচ্ছে যে ভদ্রলোকটা হচ্ছে এটা আসলে প্রথম ব্যবহার করছে, ওর নাম হচ্ছে হুইওয়েল। কি হবে? হুইওয়েল। হুইওয়েল। কি? হুইওয়েল। এটা যে হচ্ছে ব্যবহার করছে প্রথম সেটা হচ্ছে হুইওয়েল। এইগুলো নিয়েও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো দেখো তোমাদের থার্ড চ্যাপ্টারের আমি যে এমসিকিউ গুলো পড়াইলাম, এই এমসিকিউ গুলো পড়লেই মোটামুটি ধরো তোমাদের থার্ড চ্যাপ্টারটা কিন্তু একদম ফিল আপ হয়ে যায়। যেমন দেখো এখানে দেখো আমরা প্রথমে কি, তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে আরোহের প্রকারভেদ। তো আমরা ফার্স্টে কি এখানে কি পড়ছিলাম? দেখো আরোহের যে ধরো তোমার প্রকারভেদ আছে, অর্থাৎ আরোহ অনুমান যেটা আছে, আরোহটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা প্রকৃত আরোহ, একটা অপ্রকৃত আরোহ। এরপরে মূলত এই অধ্যায়টা এই যে প্রকৃত আর অপ্রকৃত আরোহের যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। যে প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। কি কি বলতো? একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্যানুমান। এরপরে দেখো অপ্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা হচ্ছে কি যুক্তিসাম্যমূলক আরোহ, আরেকটা হচ্ছে ঘটনা সংযোজন আরোহ। তো এরপরে আবার এগুলোর প্রকারভেদ আছে। যেমন বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কিছু কি নোটস আমি বলছি যে দেখো বৈজ্ঞানিক আরোহের হচ্ছে কি কার্যকারণ সম্পর্ক থাকে, যার কারণে হচ্ছে কি সিদ্ধান্তটা নিশ্চিত হয়। তো কার্যকারণ সম্পর্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে। আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে দেখো আমরা বলছি এর হচ্ছে একটা নাম আছে, কি সেটা হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ। কারণ এখানে আসলে আমি সবগুলো দৃষ্টান্ত নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তগুলো আমার কিসে আছে, আমার অনুকূলে আছে, ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্তটা সত্য, ঠিক আছে, ওটা হচ্ছে নিশ্চিত বলতে পারবা। কিন্তু যখনই একটা প্রতিকূল দৃষ্টান্ত পেয়ে যাবা, ওই যে সাদা কাক পেয়ে যাবা তখনই কি হয়ে যাবে? তখনই সেটা তোমার অনিশ্চিত, মানে তোমার হচ্ছে মিথ্যা হয়ে যাবে। সেটা কি হবে? মিথ্যা হবে। তো এই
অবৈজ্ঞানিক আরোহ গেলে এরপর সাদৃশ্যানুমান আছে। তো সাদৃশ্যানুমানের মধ্যে তো দেখাইছি যে এখানে দুইটা বিষয় থাকবে, দুইটা বিষয়ের মধ্যে তোমার হচ্ছে কি কয়েকটা বিষয়ের কি দেখানো হবে, মিল দেখানো হবে, বা দুইটা ধরো ঘটনা থাকবে, এই দুইটা ঘটনার মধ্যে তোমার কি কিছু কি মিল দেখানো হবে। এই মিল দেখানোর পরে ধরো একটা জানা বিষয়ের কথা বলা হবে, যেমন ধরো পৃথিবীর মতো কি মঙ্গল গ্রহ মাটি পানি বায়ু আছে, তার মানে আমার একটা জানা বিষয়ের পরে নিব, সেটা হচ্ছে কি যে পৃথিবীতে কি পৃথিবীতে মানুষ বাস করে, এটা জানা বিষয় না, পৃথিবীতে আমরা কোথায় বাস করতেছি, পৃথিবীতে তো বাস করতেছি। তো এটার উপর ভিত্তি করে আমি কি করব, আমি একটা সিদ্ধান্ত নিব যে মঙ্গল গ্রহ কি মানুষ বাস করে, এটা গেল। এরপরে ধরো সাদৃশ্য অনুমানের দুইটা প্রকারভেদ আছে, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান, এই জিনিসগুলো আছে। এরপরে গিয়ে তোমার চলে আসবে হচ্ছে কি, এরপরে গিয়েই তোমার চলে আসবে অবৈজ্ঞানিক আরোহ, তো পড়লাম। এরপরে আসবে অপ্রকৃত আরোহ, কি আসবে অপ্রকৃত আরোহ। তো অপ্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার। তো এইগুলোর হচ্ছে দেখলাম যে পূর্ণাঙ্গ আরোহে কি কার্যকারণ সম্পর্ক থাকে না, কিন্তু সিদ্ধান্ত নিশ্চিত হয়। কেন? কারণ তোমাকে আমি বলেই দিলাম যে ধরো একটা রুমে ধরো তোমাকে আমি ঢুকাই বললাম যে এই রুমের মধ্যে যেগুলো হচ্ছে ফল আছে আমাকে তুমি জানাও। এখন ওই রুমের মধ্যে ধরো 100টা ফল আছে, তো 100টা ফলে তুমি হচ্ছে গুনলা যে 100টা ফলই হচ্ছে কি আম, কি আম। তো এখন তুমি তো আমাকে সিদ্ধান্ত তো দিবেই যে এই রুমের কি সবগুলো ফলই হয় আম। তো তাহলে তোমার সিদ্ধান্ত নিশ্চিত হবে না, প্রত্যেকটাই তো তুমি হচ্ছে কি করতেছো, প্রত্যেকটাই তুমি গণনা করতেছো। এরপরে তোমার ধরো এখানে আছে যুক্তি সাম্যমূলক আরোহ, এটা মূলত জ্যামিতির ক্ষেত্রে প্রযোজ্য আর কি আরোহটা। আরেকটা হচ্ছে ঘটনা সংযোজন, এখানে কতগুলো নিরীক্ষিত ঘটনা ছড়াই ছিটাই থাকে, এরপরগুলোকে একত্রিত করার যে মানসিক যে বিষয়টা সেটাই হচ্ছে কি ঘটনা সংযোজন। তার মানে আমাদের ধরো এই অধ্যায়টা গেল, এই অধ্যায়টা শেষ। এখন আমরা চলো একটু 6ষ্ঠ অধ্যায় দেখবো, যেটার নাম হচ্ছে ব্যাখ্যা। এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তো এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, খুবই সহজ সাবজেক্ট, সেটা আমরা একটু দেখবো। চলো আমরা সেটা একটু দেখবো। এটা খুবই সহজ, এটা এতটাও কঠিন না। এটাও তোমাদের এটা থেকে অ্যান্সার করা দরকার। তো এখানে দেখবো অনেক আজগুবি কথাবার্তা চলে আসবে আর কি। তো আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায়টার নাম হচ্ছে কি ব্যাখ্যা। 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? 6ষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ব্যাখ্যা। তো চলো আমরা হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি এখন, দেখা যাক এটাতে ধরো কি কি আছে একটু দেখি। ফার্স্টে হচ্ছে ব্যাখ্যা কত প্রকার, ব্যাখ্যার প্রকারভেদ জানতে চাইছে। তো তোমরা বলো তো ব্যাখ্যা কত প্রকার, ব্যাখ্যার প্রকারভেদ জানতে চাইছে। কিসের? ব্যাখ্যার প্রকারভেদ জানতে চাইছে, বলো তো ব্যাখ্যা কত প্রকার। ওকে, তো ব্যাখ্যা হচ্ছে কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে মূলত 2 প্রকার। কি কি মাথায় রাখিও, কি কি? একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, আরেকটা হচ্ছে অবৈজ্ঞানিক ব্যাখ্যা, বা আরেকটা নাম আছে এটার, সেটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এর আরেকটা নাম আছে, একটা হচ্ছে অবৈজ্ঞানিক বা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। তো ব্যাখ্যা হচ্ছে আমার কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে আমার 2 প্রকার। ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে আমার 2 প্রকার। ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে আমার 2 প্রকার। ওকে, এটা আশা করি আমাদের ক্লিয়ার। এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি বলছে কি? আচ্ছা, তোমরা আমাকে বলো, যেটা ধরো বৈজ্ঞানিক জিনিস সে কিসের সাথে রিলেটেড হবে বলো তো? অবশ্যই সে নিয়ম মানবে। আমরা এই যে বিজ্ঞানের ক্ষেত্রে যে ধরো গবেষণাগুলো করা হয়, বৈজ্ঞানিকগণই তো গবেষণা করে, তাই না? তো এখানে কি, এখানে তো নিয়ম মানে না, সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে। এখন এই যে বিজ্ঞানের যে বলতেছে জ্ঞানটা নিশ্চিত হয়, কেন নিশ্চিত বলতেছে? তার কারণটা হচ্ছে এরা হচ্ছে একটা নিয়ম মানে, ধরো একটা কি নিয়ম কানুন আছে এদের। তো এখন বলছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কোনটা? তো বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আছে এটা হচ্ছে কি প্রাকৃতিক নিয়মের সাহায্যে। কিসের সাহায্যে? প্রাকৃতিক নিয়মের সাহায্যে যখন কোনো কিছুকে তুমি ব্যাখ্যা করবা তখনই সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন প্রাকৃতিক নিয়ম বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা দেখি না এই যে তোমার কি হচ্ছে বলো তো, দিন রাত হচ্ছে না, এই যে দেখো দিনের পরে রাত আসতেছে। তো এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আহ্নিক গতির কারণে হয়। কিসের কারণে হয়? আহ্নিক গতির কারণে কি হয়? আহ্নিক গতির কারণে হচ্ছে তোমার দিন রাত হয়, তাই না? তারপরে এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন কিসের কারণে হয় বলো তো? এটা হচ্ছে বার্ষিক গতির কারণে হয়। কিসের কারণে? বার্ষিক গতির কারণে হয়। তারপরে তোমার ধরো এই যে দেখো, এই যে দেখো কলম আমার কাছে আছে, এটাতে যখন আমি উপর থেকে ফেলে দিই, এটা কোথায় পড়ে দেখো তো? এই যে দেখো নিচে পড়লো, এটা উপরে গেল না কেন বলো তো? এটা উপরে কেন যায়নি? আল্লাহ, এটা তো কিবাটে হারাই ফেললাম। আচ্ছা, ওটা বের করতেছি পরে। এটা কি, এটা উপর নিচে কেন পড়লো বলো তো?
কারণ কি, কারণ এই যে ভূপৃষ্ঠের একটা আকর্ষণ আছে, মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি কি আছে, ভূপৃষ্ঠের একটা আকর্ষণ আছে, মাধ্যাকর্ষণ শক্তি। ওই যে ভদ্রলোক আছে না নিউটন, ওর কি মাথায় কি পড়ছিল, আপেল পড়ছিল। তো আমার ধরো যারা লজিকের স্টুডেন্ট তারা বলে আপেল না পড়ে ডাব পড়লে ভালো হতো আর কি, তাহলে তোমাদের এত সূত্র পড়তে হইতো না। তো বিষয়টা হচ্ছে এমন যে দেখো ভূপৃষ্ঠের একটা আকর্ষণ আছে, যার কারণে আমি যদি উপর থেকে কোনো একটা জিনিস ফেলে দিই তাহলে সে হচ্ছে কি, সে ওই যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকেই ধরো তোমার যাবে। আবার এই যে মাধ্যাকর্ষণ নিয়ম যে আছে, এই মাধ্যাকর্ষণ নিয়ম নেই, যে জোয়ার ভাটা আছে না সমুদ্রে গিয়ে দেখি না আমরা জোয়ার ভাটা, এই জোয়ার ভাটাটার জন্য হচ্ছে কি, জোয়ার ভাটাটার জন্য হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়মটাই হচ্ছে তোমার দায়ী। তো এইগুলো কি, এগুলো সবগুলো তো প্রাকৃতিক নিয়মই, তাই না? এগুলো কি প্রকৃতিতে ঘটতেছে না, এগুলোই প্রাকৃতিক নিয়ম সব কিছু। তো এইটাই হচ্ছে মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যার কার, বৈজ্ঞানিক ব্যাখ্যার হচ্ছে কি, বৈজ্ঞানিক ব্যাখ্যার হচ্ছে ভিত্তি। ওকে ওকে আচ্ছা, ওকে এরপরে দেখো আচ্ছা, এই যে দেখো পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়লে চন্দ্রগ্রহণ হয়, পৃথিবীর ছায়া চন্দ্রগ্রহণ করলে কি, সরি চন্দ্রের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। এটা হচ্ছে তোমার কোন ধরনের ব্যাখ্যা জানো, এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা? আর তুমি যদি বলতা যে কি রাহু নামক দেবতা গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, সেইটা কি হবে বলতো, সেইটা হবে লৌকিক বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ এখানে অন্ধবিশ্বাস জড়িত আছে, কুসংস্কার জড়িত আছে। তো এইগুলো কি কি অদৃশ্য শক্তির কথা তুমি বলতে পারো, সেগুলো থাকলে হবে সেটা লৌকিক ব্যাখ্যা। কিন্তু এই যে দেখো যখন হচ্ছে আমরা দেখি না চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, তো পৃথিবীর ছায়াটা যখন হচ্ছে চন্দ্রের উপরে এসে পড়ে তখনই আসলে মূলত চন্দ্রগ্রহণ হয়। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা উদাহরণ। তো এইগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর কি, ধরে এগুলো হচ্ছে কি প্রাকৃতিক নিয়মের অন্তর্ভুক্ত। তো এইটা তুমি যদি বলো যে না রাহু নামক দেবতা গ্রাস করার কারণে তোমার কি চন্দ্রগ্রহণ হয় বা সূর্যগ্রহণ হয়, তাহলে এইগুলো কখনোই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে না, এগুলো হবে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ওকে আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা জিনিস দেখি। দেখো এই যে দেখো ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়। কি, ওলা বিবি ভর করে বলে মানুষ হচ্ছে কি হয়, কলেরা রোগে আক্রান্ত হয়। এখন দেখো, এখন এই যে ধরো এই যে কুসংস্কার, এগুলো একটা কুসংস্কার বলি না, এগুলাকে কি বলি আমরা, কুসংস্কার বলি না আমরা অনেক কিছু। তো আমাদের হচ্ছে কি, আমাদেরও, আমিও বাসায় গিয়ে শুনছিলাম আমাদের বিশেষ করে এই কুসংস্কারগুলো তোমার যদি দাদি নানির কথা বলো তাদের, ওনাদের কাছ থেকে হচ্ছে শোনা যায় আর কি। তো এমন হইতো যে এই যে ধরো তোমার ওই যে ডাল যেটা দিয়ে ঘুটনি আছে না, ডাল যেটা দিয়ে নাড়ে আর কি, তো ওইটা তো হচ্ছে তোমার ডাল যেটা দিয়ে নাড়ে, তো সেইটা নাকি ওটাকে নকরি বলে আমাদের ওইদিকে। আমার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে, তো ধরো আমাদের ওইদিকে এটাকে নকরি বলে, কি বলে, নকরি বলে। তো ওইটা ধরো ওইটা নাকি পড়ে গেলে বাড়িতে মেহমান আসবে। তো এমন অনেক কুসংস্কার আছে আর কি। তো এই তেমনই তারপরে একটা যে দেখো কি ওলা বেবি ভর করছে বলে নাকি মানুষের হচ্ছে কি কলেরা রোগে আক্রান্ত হয়েছে। কি হয়েছে? হ্যাঁ ওকে, তো এইটা হচ্ছে তোমার, এগুলো তোমরা কি এগুলো জানো তোমরা, এই যে জেনারেশন আমরা যারা আছি, এই জেনারেশন কি যে ওলা বেবি ভর করে, কি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়। আচ্ছা বুঝছো? ওকে, তো এইটা আসলে কি, এই যে লৌকিক ব্যাখ্যাটা আছে না, এটা হচ্ছে তোমার ব্যক্তিভেদে ভিন্ন হয়। কি হয়? ব্যক্তিভেদে হচ্ছে কি ভিন্ন হয়। কিভাবে ব্যক্তিভেদে ভিন্ন হয়? এখন দেখো নিজের যে বিশ্বাসটা আছে, দেখো তুমি যেটা বিশ্বাস করো আমি সেটা বিশ্বাস নাও করতে পারি, বা আমি যেটা বিশ্বাস করি সেটা আরেকজন নাও বিশ্বাস করতে পারে। তো লৌকিক ব্যাখ্যাটা আসলে এটা হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন হয় আর কি, যে এক একজন এক একটা জিনিস বিশ্বাস করে, তাই না? যেমন ধরো এই যে ধরো এই যে নকরি বলো বা ওই যে ঘুট্টিটা আছে ওটা বলে নাকি মেহমান আসে, তো এটা হয়তো আমার বাড়িতে ধরো বিশ্বাস করে, কিন্তু আমি তো ধরো বিশ্বাস করি না। তো এটা কি, এটা ব্যক্তিভেদে ভিন্ন হচ্ছে না? তো এই ব্যক্তিভেদে ভিন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার লৌকিক ব্যাখ্যা। আর এই যে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখো সবার ক্ষেত্রে নিয়মটা সেমই না, নিয়মটা সেম না, নিয়মটা কিন্তু সেম। এখানে কিন্তু তোমার মতামত দেওয়ার কি নাই,
তোমার মতামত দেওয়ার সুযোগ নাই। তার মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে তোমার কি, এটা হয়ে যাচ্ছে তোমার কি সার্বজনীন। কি হচ্ছে সার্বজনীন, যে সবার জন্য একই কথা প্রযোজ্য, সবার জন্য একই কথা প্রযোজ্য। এটা হচ্ছে অবজেক্টিভ, এটা কি, এটা হচ্ছে অবজেক্টিভ। আর কি, আর যে লৌকিক ব্যাখ্যাটা আছে এটা যেহেতু ব্যক্তিভেদে ভিন্ন হচ্ছে, এক একজন এক এক রকম বিশ্বাস করে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার সাবজেক্টিভ। কি হবে, সাবজেক্টিভ। সাবজেক্টিভ কেন, সাবজেক্টিভ মানে এটা আমার উপরে নির্ভরশীল, আমি বিশ্বাস করি কি করি না এটা আমার উপরে নির্ভরশীল। ওকে, আচ্ছা আশা করি তোমাদের এটা ক্লিয়ার। এরপরে দেখো আচ্ছা এবার বলছে লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তিটা আসলে কি, কিসের, লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তিটা আসলে কি, লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তিটা আসলে হচ্ছে কি। এই যে লৌকিক ব্যাখ্যা আছে না, এই লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তিকে একটু আগে বুঝাইলাম, কি বলতো, এটা হচ্ছে সাধারণ বিশ্বাস। কি সাধারণ বিশ্বাস, অর্থাৎ আমি ধরো এটা বিশ্বাস করি, যেমন তোমার ধরো এই যে ধরো ওই যে বললাম না ওলা বিবি ভোর করছে বলে কলেরা রোগ হয়, এটা ধরো এক একজন, ধরো তুমি একজন হয়তো ধরো আমাদের দাদি নানিরা বিশ্বাস করে, কিন্তু তুমি আমি কি বিশ্বাস করব না তো। তো এটা সাধারণ বিশ্বাসের উপরে মূলত ডিপেন্ডেন্ট লৌকিক ব্যাখ্যাটা। কোনটা, লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে মূলত আমার কি সাধারণ বিশ্বাসের উপরে ডিপেন্ডেন্ট। কিসের, সাধারণ বিশ্বাসের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তোমরা কি বুঝতেছো, এগুলো ইন্টারেস্টিং পড়া না, অনেক অনেক ইন্টারেস্টিং পড়া না। তোমরা কি বোরিং হচ্ছ বলো একটু, জানো তো তাড়াতাড়ি জানো, তোমরা কি বোরিং হচ্ছ? তোমাদের কি অনেক অজানা বিষয় কি ক্লিয়ার হচ্ছে, আমাকে একটু বলো তো, অনেক অজানা বিষয় কি তোমাদের ক্লিয়ার হচ্ছে যেগুলো তোমরা ধরো পড়নি বা জানো না, বা আমি কনসেপ্টগুলো বুঝাইতে পারতেছি, তোমাদের কনসেপ্টগুলো বুঝাইতে পারতেছি? অভিজ্ঞতা না রে, অভিজ্ঞতা না, অভিজ্ঞতা না, এটা সাধারণ বিশ্বাস, বিশ্বাসের উপরে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা লৌকিক ব্যাখ্যায় কোনটা অনুপস্থিত থাকে এইটা বলছে, লৌকিক ব্যাখ্যায় কোনটা অনুপস্থিত থাকে বলছে, অনুপস্থিত থাকে বলছে। অনুপস্থিত থাকে, দেখো তাহলে দেখো এই যে লৌকিক বিশ্বাস কি, ওই যে অন্ধবিশ্বাস থাকে না, তারপরে এই যে কুসংস্কার থাকে না, তারপর কি অতি প্রাকৃত হবে, অতি প্রাকৃত বিশ্বাস, অতি প্রাকৃত বিশ্বাস বলতে এই যে অতি প্রাকৃত সত্তাগুলো আছে, এই যে রাহু নামক দেবতা, তারপরে হচ্ছে তোমার এই যে ওলা বিবি, এগুলো হচ্ছে অতি প্রাকৃত জিনিস আর কি। তো অন্ধবিশ্বাস কুসংস্কার অতি প্রাকৃতিক বিষয় তিনটাই থাকে, কোনটা অনুপস্থিত থাকে, এই যে কার্যকরণ নিয়মটা থাকে না, এই কার্যকরণ নিয়ম থাকে কিসে, বৈজ্ঞানিক আরোহে। এই জন্য বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত হয়। কিন্তু এইটা তোমার নিশ্চিত কিভাবে বলবা, এটা তো তোমার কি, এটা তো তোমার ধরো ব্যক্তিভেদে ভিন্ন হচ্ছে, তো ব্যক্তিভেদে ভিন্ন হলে তো সেটা নিশ্চিত কখনো না, তাই না। আর যেটা সার্বজনীন, যেটা সবাই হচ্ছে মেনে নিছে, সেটা কি, সেটা অবশ্যই কি হবে, অবশ্যই নিশ্চিত, কার্যকরণ নিয়ম থাকার কারণে। আচ্ছা যাই হোক, ওকে এইবার দেখো কি বলছে, ব্যক্তিভেদে ভিন্ন হয়, এই যে একটু আগে পড়াইলাম না যে ব্যক্তিভেদে ভিন্ন হয়, কিসে ব্যক্তিভেদে ভিন্ন হয়, ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাহলে কোনটা কোনটা, এই যে অবৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা, এটা খ আর গ উত্তর হবে, এটা গ নাম্বার উত্তর হবে, খ আর গ। কি অবৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, এই দুইটা হচ্ছে কি ব্যক্তিভেদে ভিন্ন হয়, কি হয় ব্যক্তিভেদে ভিন্ন হয়। অবৈজ্ঞানিক ব্যাখ্যা কি হয়, ব্যক্তিভেদে তোমার কি হয় ভিন্ন হয়, ব্যক্তিভেদে ভিন্ন হয়, এটা কি হয় ব্যক্তিভেদে ভিন্ন হয়। ওকে এইবার এটা উত্তর করো তো দেখি কে কে পারো। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ আছে
তিনটা রূপ আছে, কয়টা? তিনটা রূপ আছে। এই রূপগুলো কি কি, এটা নিয়ে পরীক্ষায় আসতে পারে। বলো তো এটা উত্তর কি হবে? কয়েকটা প্রশ্নকে একসাথে যুক্ত করছি, বলো এটা দেখি কে কে পারো। বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপগুলো কি কি হবে বলো তো, দেখি কে কে পারো। এবার এটা উত্তর করো, দেখি কে কে পারো তোমরা। ক ক বলতেছো, কেউ বলতেছো সি, বাকিরা? সি উত্তর করো, ক উত্তর করো, এ। এইসব পরীক্ষার হলে গিয়ে বুঝছো, পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিউশনে পড়ে যাবা। আচ্ছা ওটা কি সংশ্লেষণ ছিল নাকি ওটা বিশ্লেষণ ছিল, বিষয়টা হচ্ছে তোমার দ্বারা এমন হবে। তো এই জিনিসগুলোই পরীক্ষার হলে গিয়ে এগুলো জিনিসই সমস্যা করে। তো এটা উত্তর হবে কি, এটা উত্তর হবে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, আর একটা হচ্ছে অন্তর্ভুক্তি। একটা হচ্ছে বিশ্লেষণ, একটা হচ্ছে শৃঙ্খল যোজন, আর একটা হচ্ছে অন্তর্ভুক্তি। এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ। এই তিনটা রূপের মধ্যে প্রথমটা হচ্ছে বিশ্লেষণ, দ্বিতীয়টা হচ্ছে শৃঙ্খল যোজন, তৃতীয়টা হচ্ছে অন্তর্ভুক্তি। বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, আরেকটা হচ্ছে অন্তর্ভুক্তি। ওকে, আশা করি এটা বুঝছো। আচ্ছা এরপরে চলো, বলছে যে কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে এর বিভিন্ন অংশে পৃথক করে ব্যাখ্যা করাকে কি বলে? এটাকে মূলত বলা হয় তোমার হচ্ছে কি জানো, বিশ্লেষণ বলা হয়। কি বলা হয়? বিশ্লেষণ। যেমন নৌকার গতিবেগকে কি বলা হয়? বিশ্লেষণ বলা হয়। কারণ এইখানে যে ওই যে তোমার পালটা যে আছে, এই পালের যেই ধরো তোমার ব্যবহারটা, তারপরে যে তোমার যে নদীর যে স্রোত আছে, এই সবগুলো মিলাই হচ্ছে তোমার মূলত কি হয়, নৌকার বেগটা হচ্ছে যায়। নৌকা যে যায় এটা কিন্তু সে একটা কারণে যায় না, এখানে তোমার হচ্ছে কি পালের ওই যে তোমার যে দাঁড়টা থাকে, ওই দাঁড়টার কি থাকে, একটা তোমার ধরো নির্দিষ্ট সীমানায় দিয়ে দাও না। তারপর কি এই যে স্রোত যে আছে, বলে না যে স্রোত যেদিকে সেদিকে একদম হচ্ছে ভেসে যায় আর কি। তো ওইগুলো জিনিসের সাথে কানেক্টেড আর কি তোমার ধরো এটা। তো বিশ্লেষণ মূলত হচ্ছে একটা মিশ্র কার্য, সেটাকে হচ্ছে বলা হয় কিসের? নৌকার গতিবেগ। কিসের? নৌকার গতিবেগ। তো এইটা হচ্ছে একটা মিশ্র কার্য। কারণ এখানে কি, কারণ এখানে দাঁড়ের ব্যবহারটা আছে, তারপরে হচ্ছে কি, তারপর তোমার যে স্রোত যে আছে নদীর, সেইগুলোর সাথে কানেক্টেড আর কি। ওর বিভিন্ন অংশে যদি ভাগ করো এগুলো পাবা আর কি। শুধু একাই হচ্ছে তোমার হচ্ছে দাঁড়ের যে ব্যবহারটা আছে সেটা কখনোই নৌকার গতিবেগের সাথে কানেক্টেড না, একসাথে মিলিতভাবে সমন্বিত করে আর কি, ওটাই হচ্ছে বিশ্লেষণ। ওকে, এগুলোকে যখন তুমি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করবা বা বিভিন্ন অংশে ব্যাখ্যা করবা, তখনই সেটা হবে কি, তখনই সেটা হবে বিশ্লেষণ। কি হবে? বিশ্লেষণ। ওকে, এরপরে দেখো, কি বলছে যে কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলা হয়? কি? কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলা হয়? আবিষ্কার করাকে কি বলা হয়? আচ্ছা দেখো, আমি বললাম বন্যার কারণে, ধরো যে আমি লিখলাম যে এবছর বন্যার কারণে কি হয়েছে? বন্যার কারণে দুর্ভিক্ষ হয়েছে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো এখানে কারণ কোনটা, কার্য কোনটা বলো তো? কারণ কি যেটা আগে ঘটে, কার্য কি যেটা পরে ঘটে। তাহলে বলো আগে কি বন্যা হয়েছে নাকি আগে দুর্ভিক্ষ হয়েছে? অবশ্যই আগে কি হয়েছে? আগে বন্যাটা হয়েছে, তাই না? আগে কি হয়েছে? আগে হচ্ছে বন্যা হয়েছে। এই বন্যার কারণে কি হয়েছে? বন্যার কারণেই হচ্ছে তোমার কি হয়েছে? বন্যার কারণেই তোমার মূলত দুর্ভিক্ষ হয়েছে। কি? দুর্ভিক্ষ হয়েছে। আচ্ছা এখন তোমার বন্যা হচ্ছে কি? বন্যা হচ্ছে তোমার কারণ। বন্যা কি? বন্যা হচ্ছে তোমার কারণ। আর কার্য কি? কার্য হচ্ছে দুর্ভিক্ষ। কেন? কারণ এটা পরে ঘটছে। আচ্ছা ঠিক আছে, এখন বলছে যে দেখো কারণ আর কার্যের মধ্যবর্তী ধাপ, তার মানে এইখানে আমার একটা কিছু লাগবে আর কি। ধরো মধ্যবর্তী ধাপটা আবিষ্কার করাকে কি বলা হয়? আচ্ছা
এখন দেখো, এখন বন্যার কারণে মানলাম যে দুর্ভিক্ষ হয়েছে, এখন ঠিক কোন কারণটাতে দুর্ভিক্ষ হয়েছে বলো তো? অবশ্যই বন্যার কারণে কি হয়েছে? বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছে। কিসের? ফসলের ক্ষতি হয়েছে। তো ফসলের ক্ষতি হওয়ার কারণে কি করতে পারছে? কৃষকরা কি উৎপাদন করতে পারছে? উৎপাদন করতে পারেনি। তো উৎপাদন করতে না পারলে ভাত খাবে কিভাবে? ভাত তো খাইতে পারবে না। তো এই যে মধ্যবর্তী ধাপটা যে আবিষ্কার করলাম আমি, অর্থাৎ ফসলের ক্ষতি হয়েছে, এটাই হচ্ছে তোমার কি, এই যে কারণ আর কাজের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে বলা হয় শৃঙ্খল যোজন। কি বলা হয়? শৃঙ্খল যোজন বলা হয়। এটাকে কি বলা হয়? শৃঙ্খল যোজন বলা হয়। যে কারণ আর কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করার প্রক্রিয়াকে বলা হয় শৃঙ্খল যোজন। যে দেখো আমার কি হয়েছে, আমার হচ্ছে বন্যা হয়েছে, বন্যার কারণে দুর্ভিক্ষ হয়েছে। এখন ঠিক কেন আসলে দুর্ভিক্ষটা হইল? কারণ বন্যা যে আছে, এই বন্যার ফলে হচ্ছে কি ফসলের ক্ষতি হয়েছে। তো ফসলের ক্ষতি হওয়ার কারণে কি লোকজন খাইতে পারেনি, খাইতে পারেনি বলেই তো হচ্ছে কি উৎপাদন হয়নি, খাইতে পারেনি, যার কারণে হচ্ছে কি দুর্ভিক্ষটা হয়েছে। তো কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলা হয়? কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে হচ্ছে বলা হয় তোমার কি? শৃঙ্খল যোজন। কি বলা হয়? শৃঙ্খল যোজন। আশা করি বুঝছো। এটা বুঝছো? এটা ক্লিয়ার? একটু করো, কমেন্ট করো, বুঝছো শৃঙ্খল যোজন আসলে বিষয়টা কি? শৃঙ্খল যোজন বিষয়টা কি তোমরা বুঝছো? কি বুঝছো? তোমরা কি গল্প করতে আসছো না ক্লাস করতে আসছো? এই যে দেখো, এইটাই প্রশ্ন, বন্যা, ফসলের ক্ষতি, দুর্ভিক্ষ, এটা কোনটাকে নির্দেশ করে? তাহলে এটা কোনটা হবে বলো তো? এটা হবে হচ্ছে তোমার শৃঙ্খল যোজন। ওকে, পড়াই দিচ্ছি ওটা। আমাদের আর 3টা প্রশ্ন আছে। আচ্ছা, এবার কি বলছে? বলছে যে একটি কম ব্যাপক নিয়মকে অন্য একটি বেশি ব্যাপক নিয়মের আওতায় নিয়ে আসাকে হচ্ছে কি বলা হয়? আচ্ছা, এখানে যদি আমি বলি, দেখো জোয়ার ভাটার কথা বলি, জোয়ার ভাটা আর মাধ্যাকর্ষণ নিয়ম। এখন এইখানে দেখো, এখন এই যে দেখো মাধ্যাকর্ষণ নিয়মের সাথে কোন কোনটার কারণে মাধ্যাকর্ষণ নিয়ম কানেক্টেড জানো? কোন কোন বিষয়ের সাথে? একটা হচ্ছে এই যে ভূপৃষ্ঠের পতন, তাই না? এই যে দেখো ভূমিতে যে পড়তেছে, এই যে এটা ফেলে দিলে যে ভূমিতে পড়তেছে এটা। এরপরে তোমার হচ্ছে গ্রহ নক্ষত্রের গতিবিধি, এরপরে কি, এরপর আরেকটা আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এই যে জোয়ার ভাটা নিচে। এখন দেখো এখানে কয়টা বিষয়, দেখো তো এখানে আমি 3টা বিষয়ের কথা বলছি। কয়টা? 3টা বিষয়ের কথা বলছি, আর জোয়ার ভাটা হচ্ছে একটা বিষয়। তাহলে কোনটা ব্যাপক বেশি, কোনটা কম ব্যাপক বলো তো? কম ব্যাপক কোনটা বলো তো? কম ব্যাপক হচ্ছে তোমার এই যে জোয়ার ভাটা। কেন? কারণ দেখো এটার সংখ্যা হচ্ছে 1। আর বেশি ব্যাপক কোনটা? বেশি ব্যাপক হচ্ছে তোমার কি, বেশি ব্যাপক হচ্ছে কোনটা? মাধ্যাকর্ষণ নিয়ম। মাধ্যাকর্ষণ নিয়ম, কারণ এর কয়টা? 3টা বিষয়ের সাথে সে কানেক্টেড, তাই না? তার মানে কি, এই যে কম ব্যাপক নিয়মকে, অর্থাৎ জোয়ার ভাটাকে যখন তুমি মাধ্যাকর্ষণ নিয়মের হচ্ছে কি আওতায় নিয়ে আসবা, তখনই তাকে বলা হবে অন্তর্ভুক্তি। এই যে অন্তর্ভুক্ত করতেছো না তুমি, অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্ত করা আর কি। বড় জিনিসটাই তো ছোটটাকে তার অন্তর্ভুক্ত করে, তাই না? একটা বড় জিনিসই তো ছোট জিনিসকে অন্তর্ভুক্ত করতে পারে, তাই তো? তো এইটাই দেখো, মাধ্যাকর্ষণ নিয়মটা হচ্ছে বড় জিনিস বা বেশি ব্যাপক নিয়ম, সেটা কি করতেছে? একটা ছোট, ধরো একটা কম ব্যাপক নিয়মকে
তোমার কি তার অন্তর্ভুক্ত করতেছে, অর্থাৎ এই যে জোয়ার ভাটা, এটাকে হচ্ছে বলা হয় অন্তর্ভুক্তি। কি বলা হয়? অন্তর্ভুক্তি। কি বলা হয়? অন্তর্ভুক্তি বলা হয়। আচ্ছা, এই যে দেখো, জোয়ার ভাটাকে মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে তা কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হবে বলো তো? অন্তর্ভুক্তি হবে। যে জোয়ার ভাটাকে যখন তুমি মাধ্যাকর্ষণ নিয়মের কি করবা, মধ্যে অন্তর্ভুক্ত করবা, তখনই এটা হয়ে যাবে কি, কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা বলো তো? অন্তর্ভুক্তি। কি হবে? অন্তর্ভুক্তি হবে। ওকে, আচ্ছা, এরপরে এটা, আচ্ছা, বলছে যে ব্যাখ্যা দেওয়া যায় না, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তুমি আসলে ব্যাখ্যা দিতে পারবা না। যেমন যেগুলো সার্বিক বা মৌলিক নিয়ম, যেমন প্রকৃতির নিয়ম, অনুবর্তিতা নীতি, কার্যকরণ নিয়ম, চিন্তার মৌলিক নিয়ম, এগুলোর আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। তারপরে তোমার অনন্য বিষয় যেগুলো, অর্থাৎ এই যে স্রষ্টা, তারপর আত্মা, এগুলোর আসলে কোনো ব্যাখ্যা দিতে পারি না আমরা। আবার যে মলের যে মৌলিক অনুভূতি আছে বা চেতনা আছে, অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিরহ, প্রেম, সব কিছুর এগুলোর কি, এগুলোর হচ্ছে তোমার কি দেওয়া যায় না, এগুলোর হচ্ছে ব্যাখ্যা দেওয়া যায় না। এটা তিনটাই হবে। কি হবে? ক, খ, গ, তিনটাই হবে। তো তোমাদের হচ্ছে কি, তোমাদের হচ্ছে এখানে আমরা দুইটা অধ্যায়ের এমসিকিউ কভার করে ফেলছি। দেখো, এই দুইটা অধ্যায়ের আমি তোমাদের যে এমসিকিউ গুলো পড়াইছি, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং কি আশা করি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তো দেখো, বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের টেস্ট পেপার সলিউশন ব্যাচ, এটা আমরা প্রথমবার লঞ্চ করছি, এটা এখনো চলতেছে রানিং। তো এটা যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে 2 জুলাই, তো আমরা এই কোর্সটা টানবো হচ্ছে 15 জুন পর্যন্ত। কত? 15 জুন পর্যন্ত। আর আমরা আমাদের পেইড পেজে যে স্টুডেন্টরা আছে, এরা অনেকেই ক্লাস করতেছে, তাদের জন্য আমরা হচ্ছে রিভিশন প্রোগ্রাম আনছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, তো তোমাদের মধ্যে বেশিরভাগই আর্টসের স্টুডেন্ট, আমি নিজেও ছিলাম, ফাঁকিবাজ হও। তো তোমাদেরকে আসলে কোনো দায়িত্ব দিয়ে যদি বলে এটা করো, তোমরা কোনোদিনও করবা না। কিন্তু আমরা যদি সেটা করি, তাহলে তোমরা অবশ্যই করবা। সেটার উপরে যদি এক্সাম নিই, তাহলে অবশ্যই তোমরা কি থাকবা সবাই, বা তোমরা ওই কাজগুলো কমপ্লিট করবা। তো তেমনই আমরা হচ্ছে একটা 10 দিনের রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছিলাম। আমাদের 1 মাসে যা ক্লাস হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে যা ক্লাস হয়েছে, মেয়ের 1 থেকে 10 তারিখ রিভিশন ক্লাস হবে, এবং কি সেখানে কোনো লাইভ ক্লাস চলবে না। লাইভ ক্লাস আমরা তোমাদের জন্য অফ রাখছি। অর্থাৎ আমরা যদি কোর্সটা আগে শেষ করে দিতে পারতাম, আমাদের লাভ ছিল, কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টদের কথা বিবেচনা করে আমরা কি করছি, 10 দিন ক্লাস অফ রাখছি, 10 দিনের একটা রিভিশন প্রোগ্রাম দিছি। এর সাথে আবার আমরা 5টা এক্সামও নিব। অর্থাৎ ওই যে 10 দিন আছে না, ডে 1, ডে 2, ধরো ডে 1 আর ডে 2 এর উপরে কি নিব, আমরা এক্সাম নিব, একটা এক্সাম। আবার ধরো যখন নেওয়া হলো, এরপর ডে 3 আর ডে 4 এর উপর আমরা এক্সাম নেব। এইভাবে মোট 5টা এক্সাম নিব। এরপর ধাপে ধাপে আমাদের পড়ানো হবে, যেটুকু পড়ানো হবে এটা রিভিশন প্রোগ্রাম দিব। তো তাহলে কি, তোমাদের দেখো আমরা ক্লাস অফ করে তোমাদের ধরো রিভিশন প্রোগ্রাম শুরু করতেছি। আর অনেকে মনে করতে পারো কোর্স তো অনেক আগে শুরু হয়েছে, তাহলে এখন আমি কাভার করতে পারবো কিনা? অবশ্যই তুমি কাভার করতে পারবো, কেন পারবো না? কারণ এই যে দেখো, এখন রিভিশন প্রোগ্রাম আমরা চালু করছি। তো এই 10 দিন কি তোমার কি কোনো ক্লাস আছে? ক্লাস নাই। তো এই 10 দিনে তোমার যে এখানে যে গ্যাপগুলো আছে, যেগুলো তুমি পাওনি, হয়ে গেছে, সেগুলো তুমি সলভ করতে পারবা। এরপরে কি, এরপরে আবার তোমার ধরো ঈদের সময় একটা রিভিশন প্রোগ্রাম আসবে, আবার পরীক্ষা ধরো 15 তারিখ কোর্স শেষ হয়ে গেলে আমরা একটা রিভিশন প্রোগ্রাম দিব। তো আলটিমেটলি তুমি যে সময় পাবো না, বিষয়টা এমন না, তুমি অবশ্যই সময় পাবা। তো তোমরা চাইলে আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচের কোর্সটাতে ভর্তি হতে পারো। শুধু কেউ বাংলা, ইংরেজি, আইসিটিতেও ভর্তি হতে পারো, আবার শুধু কেউ মানবিকেরটাতেও ভর্তি হতে পারবা, ইচ্ছা না। শুধু মানবিক পারবা না, মানবিকের সাথে ভর্তি হলে ইবিআই অটো এমনি ভর্তি হবা। আর শুধু ইবিআইতে মানে ইংরেজি, বাংলা, আইসিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, তোমরা আমাদের পেজে নক দিতে পারো। পেজে নক দিলেই তোমাদেরকে হচ্ছে ডিটেলসটা পাঠাই দিবে যে আমি 26-এর টেস্ট পেপার সলিউশন ব্যাচে ভর্তি হতে চাই, আমাকে একটু পোস্টার দেন। আমি পোস্টার দেখে এরপর তুমি বিবেচনা করে, তুমি যদি মনে করো যে না আমি ক্লাস করি, আমি উপকৃত হবো, তাহলে তোমরা করতে পারো আর কি। ওকে, তাহলে ওভারঅল তোমাদের ক্লাসটা আজকের কেমন লাগছে? তোমরা কি স্যাটিসফাইড? এটা একটু জানাও। আমি ক্লাস শেষ করে দিব, একটু জানাও। কিভাবে এক্সাম দিবা সেটা গ্রুপে পোস্ট করা হবে, তোমাদের পেইড গ্রুপে আপনা থেকে পোস্ট করা হবে। ওকে, তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। ওভারঅল ক্লাস কেমন লাগলো, তোমরা কি স্যাটিসফাইড কিনা একটু জানাও। জানানো হলে আমরা কোর্স শেষ করে, আমাদের ক্লাস শেষ করে দিব আজকের।
শেষ করে দিব। একটু কিছু বলার থাকলে বলো, তোমাদের কিছু জানার থাকলে বলো, বা এমন কিছু বলার থাকলে বলো। শুধু যুক্তিবিদ্যা বিষয়টা নেওয়ার সুযোগ নাই, তবে আমি হচ্ছে একটা মাইক্রো কোর্স আনবো চিন্তা ভাবনা করছি। তো মাইক্রো কোর্সটা আসলে তোমাদের এক্সামের আগে আনতে পারবো কি পারবো না এটা আসলে বলতে পারতেছি না, তবে যদি আনতে পারি তাহলে আমরা কোর্স লঞ্চ করবো, শুধু মাইক্রো কোর্স লঞ্চ করে দিব আর কি, যদি হয় আর কি, সম্ভব হয়। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের জন্য আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে ফ্রিতে সামনে সারপ্রাইজ আসতেছে। আপাতত তোমাদের ওয়ার্কশপের ক্লাস চলতেছে, তাই না, ইংরেজির। এরপরে আরও তোমরা হচ্ছে পাবা, তোমরা আরও হচ্ছে তোমাদের নেসেসারি যে কোর্সগুলো, যেগুলো কোর্স অনেক বেশি কঠিন, সেগুলো নিয়ে আমরাও ভাবতেছি যে একটা ওয়ার্কশপ করা যায় কিনা। তো সেখানে শুধু ধরো টানা ক্লাস চলবে, ওই সাবজেক্টারই ক্লাস চলবে, এরকম চিন্তা ভাবনা করতেছি। দেখি কতটা কি করা যায়। তা আশা করি তোমাদের জন্য ভালো কিছুই হবে, তোমাদের জন্য ভালো কিছুই হবে। ওকে। ও, তাহলে হচ্ছে তানিশা, তুমি যদি এইচএসসি 27 হও তাহলে তুমি অবশ্যই আমার হচ্ছে মাইক্রোকোর্স পেয়ে যাবা, সমস্যা নেই। আমার সাবজেক্টেরই মাইক্রোকোর্স পাবা, আমার সাবজেক্টের মাইক্রোকোর্স পাবা, সমস্যা নাই। আমাদের গ্রুপে পেজেই পোস্ট করা হবে যে মাইক্রোকোর্স যে লঞ্চ করা হয়েছে, এটা পেজেই পোস্ট করা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে।